নট এভরি পিপল ক্যান বাই এ হোম ইন দেয়ার লাইফ টাইম, বুঝতে পারছেন সেখানে, অ্যান্ড ইট ইজ দেয়ার বিগেস্ট ইনভেস্টমেন্ট অফ দেয়ার লাইফ। তো রেজিস্ট্রি ম্যান্ডেটরি করে দিয়েছে আপনার, মানে ইভেন ফ্ল্যাট কেনার সময়, মানে ফ্ল্যাট হ্যান্ড ওভারের সময় না, ইভেন ফ্ল্যাট কেনার সময়ও রেজিস্ট্রি করাতে হবে। কোভিডের পরে একটা হাউজিং এর রিকোয়ারমেন্ট বেড়েছে, বাট তার একটা খুব বড় কারণ হচ্ছে এরা, আপনার যা ডিড ভ্যালু আছে তার 1% আপনার মিউটেশন করতে লাগে, তো আপনি ধরে নিন ওটাও 1% অ্যাড হয়ে গেল। ফ্ল্যাট কিনছেন, মোটা টাকা লোন করতে হবে, তাহলে তো মাসে মাসে ইএমআই এর চাপও পড়বে। এর আগে আমরা দেখেছি ফ্ল্যাট কিনতে গেলে ফ্ল্যাটের কোন কোন জিনিস দেখতে হয়, আর আজ আমরা জানবো ফ্ল্যাট কেনার সময় কি কি বিষয় খতিয়ে দেখতে হবে। ঠকছেন না তো? সময়ে ফ্ল্যাট হাতে পাবেন তো? যদি না পান, কোথায় যাবেন? আজকে আমাদের সঙ্গে রয়েছেন ইডেন রিয়েলটির ম্যানেজিং ডিরেক্টর আর্য সুমন্ত। আর্যবাবু, সঞ্চয় সময় আপনাকে স্বাগত। আমি দর্শকদের জন্য জিজ্ঞেস করবো যে রেরা কি, এবং রেরার আন্ডারে কারা আসে কারা আসে না, কারা আসেন এটা যেন খুব ইম্পর্টেন্ট, সেটা যদি আপনি বলেন। রেরার জন্য এখনই আপনার সবাই কেউ আসছে, মানে যারা আসছে না সেটা হচ্ছে ধরে নিন 4টে ফ্ল্যাট করলো, আসল রেরা আইনে ছিল মনে হয় 500 স্কোয়ার মিটারের জমি, হ্যাঁ, বা আপনার 8খানা ফ্ল্যাট, সেটা মনে হয় আমাদের গভর্নমেন্ট ওটা আরো ওদের রাইট দেওয়া হয়েছে যে আপনি চাইলে কমাতেও পারেন। তো আমাদের মনে হয় এখানে 6টা ফ্ল্যাট করা হয়েছে, আর এরিয়াটাও কমে 200 স্কোয়ার মিটার করা হয়েছে। হ্যাঁ, তো যতই কম এটা তত ভালো ফর কনজিউমার। একদিকে প্রবলেম আছে যে যারা একদমই ছোট ডেভেলপার, যারা ধরে 2 কাঠা 4 কাঠা জমিতে কাজ করে, লোকাল ডেভেলপার, তাদের একটু অসুবিধা। বাট আমরা দেখেছি যে অনেক যে আমরা শুনি ডাবল রেজিস্ট্রি, চিটিং বা একটু ফ্রড, যেগুলো আমরা যা শুনি সেটা কিন্তু অনেক ছোট ছোটতেই হয়। হ্যাঁ, তো সেখানে আমাদের স্টেটে এটা দরকারও আছে। হ্যাঁ, আর খুব ইজি করে দিয়েছে আমাদের স্টেট গভর্নমেন্ট, এত সুন্দর সব অথরিটি আছে, অনলাইন করে দিয়েছে সবকিছু। হ্যাঁ, তো সেখানে এই রেগুলেশন গুলো ফলো করা ইজ নট ডিফিকাল্ট। আজকে একটা স্যাংশন তো করাতে হয় না বাড়ি করতে হলে, আর যারা কাজ করছে তারা কিছু না কিছু তো ব্যবসা করছে, তো এটা ধরে নিন স্যাংশন প্লাস আরেকটা জিনিস আপনাকে করতে হবে। এটা খুবই ইজি করেছে, কোনো বেশি কিছু করেওনি। বাট রেরাতে কি করেছে যে আজকে কি হয়েছে, স্যাংশনিং অথরিটি অনেক বেশি আছে, রেরা কি করে দিয়েছে একটা সেন্ট্রাল বডি হয়ে গেছে, যার কাছে সবকিছু ইনফরমেশন থাকবে। তো আপনি হয়তো আসানসোল কর্পোরেশনে স্যাংশন করিয়েছেন বা আপনি কোনো পঞ্চায়েতে করেছেন, হ্যাঁ, কিন্তু আপনাকে ডেটা সব গিয়ে রেরাতে বলতে হবে যে আমি এটা করছি। আর রেরাতে কি করেছে যে আজকে ধরে দিন একটা প্রমোটার বা এজেন্ট হয়তো ফ্ল্যাট বিক্রি করার জন্য অনেক টল ক্লেমস, হ্যাঁ, অনেক বাড়াবাড়ি করে অনেক কথা বলতে পারে যে আমার এখানে এই এমিনিটিস আছে, বা এই সাইজের ফ্ল্যাট আছে, বা এত সুন্দর লোকেশন আছে, বা যাই আছে, হোয়াট এভার দে সে। রেরাতে কি করেছে, যেটা খুব ট্রান্সপারেন্ট করে দিয়েছে যে আপনি সবকিছু ডিটেল, প্রজেক্টের লোকেশনটা কি, প্রজেক্টের কখন স্যাংশন হয়েছে, কিভাবে হয়েছে, কত স্কোয়ার ফিট আছে, কি ধরনের ফ্ল্যাট সাইজেস আছে, সব যত স্যাংশন ডকুমেন্টস আছে সবকিছু কিন্তু অ্যাভেলেবল ট্রান্সপারেন্টলি করে দিয়েছে। তো আজকে কেনার আগে, হ্যাঁ, যে কেউ ওখানে গিয়ে সবকিছু দেখতে পায়। তো রেরা একটা খুব ভালো এটা আইন এসছে ইন্ডাস্ট্রিতে আমাদের, আর এটা খুব সিম্পলিফাই করে দিয়েছে। আর অনেক অনেক আপনি দেখবেন প্রমোটার আগে থেকে করতো, যেহেতু আপনি যদি একটা প্রজেক্ট কিনবেন, লোন নেবেন, এ করবেন, তো আমাদের এমনি তো সব ডকুমেন্ট, টাইটেল ডকুমেন্ট সবকিছু দিতেই হতো। হ্যাঁ, তো বাট ওখানে কি ছিল, যদি কেউ লোন নিচ্ছে তাহলে সেই ডকুমেন্ট গুলো পেতো। এবার এটা স্ট্যান্ডার্ড হয়ে গেলে কি হয়ে গেছে, ইট ইজ ওপেন ফর এভরিবডি। সো আপনি লোন নিচ্ছেন না, সো অল ডকুমেন্ট এট অল টাইমস ইজ অ্যাক্সেসিবল। টাইম লাইনে কমিটমেন্ট আছে, হ্যাঁ, যেখানে আমরা দেখেছি যে অন্য কারণে ডিলে হয়, তো ফ্ল্যাট ডেলিভারি ওটাতে কমিটমেন্ট আছে। চেঞ্জেস করতে হলে কনসেন্ট নিতে হয়। অনেক ক্ষেত্রে দেখেছি যে বাড়ি কিছু কমিট করা হলো, বাট হয়তো কিছু প্ল্যান চেঞ্জেস হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল না জানিয়ে, সেখানে সব আইন দেওয়া আছে। সো এরা একটা খুব ভালো অথরিটি হয়েছে, এটা সবাই লাভ পাচ্ছে। তো আজকে আমরা যে রিয়েল এস্টেটে যা পজিটিভিটি দেখেছি লাস্ট 3-4 বছরে, একটা তো কারণ হচ্ছে কোভিডের পরে একটা হাউজিং এর রিকোয়ারমেন্ট বেড়েছে, বাট তার একটা খুব বড় কারণ হচ্ছে রেরাতে কি হয়েছে যে আজকে যা অথেন্টিসিটি আছে, ক্রেডিবিলিটি আছে, সেটা অনেকটা বেড়ে গেছে। তো মানে এটা শুধু কনজিউমারদের জন্য না, যারা ডেভেলপার তাদের বিজনেসের জন্য খুব ভালো হচ্ছে। হ্যাঁ, এনি ডে বেটার। আজকে তো দেখুন 99.9% অফ
বিজনেসেস ওরা তো সব ভালোভাবেই করতে চায়। হ্যাঁ, আপনি exactly. দেখবেন যে যে একটু যা ব্যাড অ্যাক্টার্স আছে সেটা ভেরি লেস, 1% লেস দেন 1% আছে। 99% মানুষ তো ভালোভাবেই কাজ করতে চায়। এটা তো গভর্নমেন্টকেই গাইডলাইন্স এনে রেগুলেশন এনে, আজকে একটা বাড়ি আমি নিজে থেকে তৈরি করতে পারি না, আমাকে একটা স্যাংশনিং অথরিটি গিয়ে ওই কমিটিতে প্ল্যান ফেলে একটা রেজিস্টার্ড আর্কিটেক্ট নিয়ে করতে হয়। তো ইট ইজ অ্যানাদার গাইডলাইন যে এবার বিক্রি করতে হলেও আমাকে এইগুলো একটা অথরিটিকে জানাতে হবে আর আমাকে এই ডকুমেন্টস গুলো ট্রান্সপারেন্টলি দেখাতে হবে। তো তো ট্রান্সপারেন্সিতে তো দ্য বিজনেস অলওয়েজ গ্রোজ। ইট মানে উই গেট মোর ট্রাস্ট ফ্রম আওয়ার বায়ার্স। আর যে যে এত টাকা আমি বললাম যে ইট ইজ ওয়ান, নট এভরি পিপল ক্যান বাই এ হোম ইন দেয়ার লাইফ টাইম, আপনি বুঝতে পারছেন। তো সেখানে অ্যান্ড ইট ইজ দেয়ার বিগেস্ট ইনভেস্টমেন্ট অফ দ্য লাইফ। তো সেই বিগেস্ট ইনভেস্টমেন্টটা সেফ আছে, এই ট্রাস্টটা কিন্তু রেরা দেয়। এবার এখানে একটা যে যেহেতু কনজিউমারের কথা আসছে, আমরা পারচেজ এগ্রিমেন্টের কথা শুনেছি, যখন ফ্ল্যাট কিনতে হয় বা কেউ ধরুন গিয়ে বুকিং করলো, নিশ্চয়ই একটা কোনো এগ্রিমেন্ট হয় যে আমি ফ্ল্যাটটা নেবো, বুকিং অ্যামাউন্ট দেওয়া হলো, তারপরের যে ধাপগুলো রয়েছে। তো একজন বায়ার মানে সে যখন যাবে, প্রথম একজন ফ্ল্যাট কিনছে, সে কোনোদিন আগে কিছু করেনি, তো সেরকম তার ফার্স্ট টাইম ফ্ল্যাট যখন কিনছে, তার যে এগ্রিমেন্টটা হবে, একজন বায়ারের কোন কোন জিনিসগুলো দেখা প্রয়োজন যেগুলো এগ্রিমেন্ট পেপারে থাকতেই হবে? দেখুন এখনই রেরাতেই আমি যেটা বলছি না, রেরা স্ট্যান্ডার্ডাইজ করে দিয়েছে এগ্রিমেন্টও। এখনই সবার কি আছে যে খুব ইজিলি ও রেরাতে গিয়ে দেখে নেবে যে স্ট্যান্ডার্ড রেরাতে কি ড্রাফট আছে, কি ডকুমেন্ট আছে। সেখানে দেখবেন যে অলরেডি একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। সেখানে সব থেকে বেশি যেটা ক্রুশাল থাকে সেটা হয় যে ওর মেনটেনেন্স কত টাকা পড়বে, ফ্ল্যাটের লোকেশনটা খুব ভালোভাবে লেখা দরকার আছে, ফ্ল্যাটের মাপটা লেখা দরকার আছে, স্পেশালি কার্পেট এরিয়া, যে কত কার্পেট এরিয়া এক্স্যাক্টলি পাচ্ছে, আর ওর টোটাল প্রাইস। এরা কি করে দিয়েছে যে দেখুন আজকে এটা একটা স্যাড ট্রুথ যে রিয়েল এস্টেটে আমাদের স্ট্যাম্প ডিউটিও লাগে, জিএসটিও লাগে, হ্যাঁ, মেনটেনেন্সের আলাদা নিতে হয়। তো এবার যে মেনটেনেন্সের টাকা নিয়েছি এটা তো একটা প্রমোটারের ইনকাম নয়, এই টাকা তো একটা ডিপোজিট হিসাবে নিচ্ছে, একটা ডিপোজিট হিসাবে নিচ্ছে, যেটা ও মেনটেনেন্সটা ডিফরে করবে আর ডিফরে করে সেই টাকাটা অ্যাডজাস্ট করবে। তো এটা তো ওর ইনকাম হচ্ছে না, এটা তো ও একটা ফ্যাসিলিটি প্রোভাইড করছে বায়ার্সদের। কিন্তু সেই ফ্যাসিলিটিটা না হলে কি হবে, অন্য বায়ার সাফার করবে। তো এবার কি হচ্ছে যে আমরা বলি যে এই ফ্ল্যাটটা 10 লাখ টাকা, কিন্তু আপনি দেখবেন আমরা তার মধ্যে স্ট্যাম্প ডিউটি ধরি না। হ্যাঁ, তো ধরে নিন 7%, কোথাও কোথাও 8% স্ট্যাম্প ডিউটি মোটামুটি লেগে যায়। সেটা একটা অ্যাডিশনাল টাকা হয়ে যায় বায়ারদের। প্লাস জিএসটি আছে, জিএসটি একটু একটু মাঝে মাঝে চেঞ্জ হতে থাকে, কখনো একসময় 18% ছিল, 12 হলো, 5 হলো, 1% হলো। হ্যাঁ, তো সেটা চেঞ্জ হতে থাকে। তো জিএসটি একটা আছে যেটা প্রমোটার নিচ্ছে না, বাট এটা একটা কস্ট যেটা 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 লাগে। প্লাস আপনার ফ্ল্যাটের সাথে আপনাকে ইলেকট্রিক কানেকশন নিতে হয়, আপনাকে নিজের মিউটেশন করাতে হবে, আপনাকে প্রপার্টি ট্যাক্সের কিছু প্রভিশন রাখতে হবে। তো সেইগুলো কস্ট উইচ মানে যেটা একটা প্রমোটার আর্ন করছে না, এই সার্ভিসটা প্রোভাইড করছে বায়ারকে। ও বাড়ি বানিয়ে দিল, বাট বানানোর পরে তো ওদের তো ওর মিউটেশন তো ওকে করাতে হবে, ওর ফ্ল্যাটের প্রপার্টি ট্যাক্স তো ওকে সরকারকে দিতে হবে। তো এবার কি হয়েছে, অনেক ক্ষেত্রে আমরা সেই টাকাগুলো অ্যাডভান্সে কালেক্ট করে নিই। তো এবার কি হয়েছে, সে আমরা বলি 10 লাখ টাকা ফ্ল্যাট, বাট দেখেন যে ওর হয়তো 12 লাখ টাকা লেগে যায়, 13 লাখ টাকা লেগে যায়, বা 50 লাখ রুপিস ফ্ল্যাট দেখবে যে সবকিছু স্ট্যাম্প ডিউটি এইসব নিয়ে 55 লাখ, 57 লাখ, 58 লাখ হয়ে যায়। তো এবার এই যে টাকা, এটাও কিন্তু রেরা খুব সিম্পলিফাই করে দিয়েছে। ও বলেছে যত টাকা ডিপোজিট হিসাবে নিলেও তোমাকে কিন্তু এগ্রিমেন্টে লিখতে হবে। তো এগ্রিমেন্টে যে ভ্যালুটা লেখা আছে ওটাই কিন্তু ওর স্যাক্রোস্যাঙ্ক্ট ভ্যালু, ওটাই কিনতে হবে, ওই দামে। তো ও সবসময় খেয়াল করবে যে আমার ওখানে ওর তার শুধু স্ট্যাম্প ডিউটিটা এক্সট্রা পড়ে, যেটা ডাইরেক্টলি ও পে করে, বাট বাদ বাকি ডিপোজিট হলেও এখনই সব লিখতে হবে ওখানে, সব টাকা ওখানেই লিখতে হবে, জিএসটি, ফিএসটি, ট্যাক্স, ফ্যাক্স, সব টাকা কিন্তু লিখতে, কোনো চিজ হিডেন থাকবে না। হ্যাঁ, তো সেটা একটা করার সময় ও ফ্ল্যাটের মাপটা দেখে নেবে, ভ্যালুটা দেখে নেবে, মেনটেনেন্সে কত টাকা পড়বে সেটা দেখে নেবে, আর টাইম লাইন দেখে নেবে। যে এখন রেরা কি করেছে, রেরাও একটা টাইম দিয়ে দিয়েছে যে আজকে একটা কোনো প্রজেক্ট হলে ওই প্রজেক্টের একটা টাইম লাইন দিয়েছে, 5 বছরের মধ্যে এই প্রজেক্টটা করতে হবে, বা 6 বছরের মধ্যে, বা 4 বছরে। তো সেই টাইম লাইনটা ম্যাচ করে নেবে, সেটা এগ্রিমেন্টে লেখা থাকবে, একদম সেই এগ্রিমেন্টে লেখা থাকবে। ওকে, ফাইন। এবার একটা পয়েন্ট আমি আসবো এখানে, যে লোকজন লোন নিয়ে যারা ফ্ল্যাট নিচ্ছে, ডাউন পেমেন্ট করছে, ইএমআই স্টার্ট হচ্ছে, তো আমার একটা জিনিস জানার আছে যে একটা ফ্ল্যাট নিতে গেলে যে এগ্রিমেন্টের টার্ম যে প্রাইসটা লেখা আছে বলছেন, তারপরেও তো কিছু কাজ করাতেই হয় ফ্ল্যাট ঢোকার পরে, যখন বায়ার ঢুকছে কিছু ক্যাশ লাগে। একদম বেসিক রিকোয়ারমেন্ট কি, যে অনেকে আমরা ভাবি যে আমরা 50 লাখের একটা ফ্ল্যাট নিচ্ছি, তো আমার 50 লাখ আমি লোন করে নিলাম, বা 5-7 লাখ আমার থাকলো হাতে,
বাট দেখা গেল পরে গিয়ে আমার ক্যাশ ক্রাঞ্চ হচ্ছে, টাকা পয়সা দরকার পড়ছে, কোন কোন জায়গার জন্য ক্যাশ রেডি রাখতে হয় flat? দেখুন এখনই তো অনেক ব্যাংকস কি করে, দেখুন মোস্টলি যেটা আপনার লাগে সেটা বললাম একটা স্ট্যাম্প ডিউটি একটা কস্ট আছে, যেটা হয়তো সবসময় ট্রান্সপারেন্টলি বলা হয় না, কেন কি অনেক অন্য অন্য জায়গায় কোথাও 7% লাগে, কোথাও 8% লাগে, আর সেই টাকাটা প্রমোটারের কাছে আসে না, সেটা ডাইরেক্টলি বায়ার জমা দিতে পারে একটা গভর্নমেন্ট এজেন্সিকে, বাট এই টাকা তো লাগবে। আজকে ধরুন 50 লাখ টাকা ফ্ল্যাট, আমি 8% বলছি, মানে 4 লাখ টাকার কথা বলছি, 4 লাখ টাকা তো রেডি রাখতে হবে। 4 লাখ টাকা রেজিস্ট্রি, এখন এই রেরাতে কি করেছে, রেজিস্ট্রি ছাড়া কোনো ফ্ল্যাটে টাকা প্রমোটার কালেক্ট করতে পারে না একটা পার্সেন্টেজের পরে, তো রেজিস্ট্রি ম্যান্ডেটরি করে দিয়েছে আপনার, মানে ইভেন ফ্ল্যাট কেনার সময়, মানে ফ্ল্যাট হ্যান্ড ওভারের সময় না, ইভেন ফ্ল্যাট কেনার সময়ও রেজিস্ট্রি করাতে হবে। তো সেই টাকাটা তো আপফ্রন্ট লেগে যাচ্ছে আজকে আপনার ধরে নিন, আর ওখানে কি হচ্ছে যে পুরো টাকাটা ধরে নিন আপনি 50 লাখ টাকা ফ্ল্যাট নিলেন, আপনি আজকে হয়তো প্রমোটারকে 10 লাখ টাকাই দিলেন, কিন্তু আপনার ভ্যালু হচ্ছে 50 লাখ টাকা, তো আপনাকে স্ট্যাম্প ডিউটি 50 লাখ টাকার উপর দিতে হবে, সেটা তখনই লেগে যাবে লোনের আন্ডারে সবসময় পড়বেও না সেটা না। এবার কোনো কোনো ব্যাংক সাপোর্ট দেয় আপনার প্রোফাইল দেখে, বাট জেনারেলি ওই টাকাটা নিজে থেকে করতে হয়, ওই ফান্ড রেডি রাখতে হয়। হ্যাঁ, বাদ বাকি যা ছোট ছোট মেইনটেনেন্স আছে, আছে, আর একটা আপনি সবাই জানে ইন্টেরিয়রের একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা যে কেউ ঢুকছে, তো মোস্টলি আপনার স্ট্যাম্প ডিউটি আছে, যেটা স্ট্যাম্প ডিউটি একটু রেডি থাকতে হয়। আর কিছু যদি ডিপোজিট গুলো হয়, তো অনেক সময় কি হয় যে সিকিউরিটি ডিপোজিটও নেওয়া হয়, একটা তো অ্যাডভান্স মেইনটেনেন্স নেওয়া হয়, আর একটা সিকিউরিটি ডিপোজিট, যেটা চিরকাল থেকে যাবে। সিকিউরিটি ডিপোজিটটা দরকার আছে, ধরুন লিফট আছে আপনার, লিফটে তো একটা লাইফ হয়, 10 বছর পরে লিফট আপনার খারাপ হয়ে গেল, তো ধরে নিন এই সিকিউরিটি ডিপোজিটটা কেন দরকার, এটা থাকলে কি হয় যে আপনার উপরই বার্ডেন তখন পড়বে না, যে আপনার ওই লিফট খারাপ হলে লিফটে যদি রিপ্লেস করতে হয়, তাহলে ওই সিকিউরিটি ডিপোজিট টাকা থেকে এটা হয়ে যায়। তো এটা সবসময় কি হয়ে যায়, অনেক প্রমোটার দেখায় না, যেহেতু এটা ওনারই টাকা, আর ওটা একদম শেষে নেওয়া হয় মোস্টলি, কিন্তু ওটাও একটা একটু ক্যাশ রেডি দরকার। তাহলে ধরে নিন একটা ফ্ল্যাট হিসাবে মিনিমাম 10% এডিশনাল, যত টাকার ফ্ল্যাট কিনছে 10% টাকা তো হাতে রাখতে হবে, জাস্ট ফর গভর্নমেন্ট রিলেটেড, ধরুন মিউটেশন আছে, মিউটেশনে হয়ে গেছে 1%, আপনার যা ডিড ভ্যালু আছে তার 1% আপনার মিউটেশন করতে লাগে, তো আপনি ধরে নিন ওটাও 1% অ্যাড হয়ে গেল, তো মোটামুটি ধরে নিন 10-12% যাই আপনি ফ্ল্যাট কিনছেন, যাই টাকা আপনি প্রমোটারকে একটা দিচ্ছেন, এডিশনালি 10% আপনাকে হাতে রাখতে হবে, ফান্ড হাতে রাখতে হবে যখন আপনি ফ্ল্যাটটা হ্যান্ড ওভার নেবেন, জাস্ট টু ডিফরে ইয়োর গভর্নমেন্ট রিলেটেড আর ইন্টেরিয়র করতে হলে আরো কাছাকাছি 20% মতন টাকা হাতে রাখতে হয়। একটা 50 লাখ টাকা ফ্ল্যাট হলে 10 লাখ টাকা ইন্টেরিয়র, একটা 30 লাখ টাকা ফ্ল্যাট হলে 5-6 লাখ টাকা ইন্টেরিয়র, জেনারেলি 15-20% একটা ইন্টেরিয়র কস্ট স্ট্যান্ডার্ড আছে, যেটা লাগে আজকে একটু ফর হ্যাবিটেবল লিভিং। এবার একটা জিনিস আমি ছোট্ট একটা জানার জন্য জিজ্ঞেস করছি, এরকম কি এরকম বড় যারা ডেভেলপার হয়, ধরুন কি কোন একটা ফ্ল্যাট আমার পছন্দ হলো, দামি ফ্ল্যাট তো দেখানো হয় প্রচুর, দেখে আমার মনে করলাম যে ফিটিংস যেটা প্রমোটার ডেভেলপার দিচ্ছে, তো আমার মনে হলো আমি স্পেশাল ফিটিংস করাবো, সেটা কোনো কাস্টমার যদি গিয়ে বলে তার জন্য এক্সট্রা চার্জ যা লাগবে দিয়ে দেয়, সেটা কি পুরো প্রোভাইড করে দেয় ডেভেলপার? এখন এটা দেখুন ডেভেলপার উপরে ডিপেন্ড করে, আসলে একটা বড় হাউজিং এ এটা করা খুব ডিফিকাল্ট, যেহেতু যে কোনো মাস ম্যানুফ্যাকচারিং হচ্ছে। আপনি একটা মোবাইল ফোনই নিলেন, তো মোবাইল ফোনে আবার আপনার গিয়ে বলাটে না আমার এই মোবাইল ফোনে এই র্যামটা বাড়িয়ে দাও, এইটা কমিয়ে দাও, আইদার প্রমোটার আইদার ওই ম্যানুফ্যাকচারার করছে যে ভাই আমার একটা 12 জিবি মডেল আছে, একটা 16 জিবি মডেল আছে, আপনি নিয়ে নিন, বাট জেনারেলি দেখবেন যে যা মডেল আছে আপনি মডেলটাই কেনেন, তো সেখানেও কি হয় যে 1000টা ফ্ল্যাট আছে, 500 ফ্ল্যাট আছে, 2000 ফ্ল্যাট আছে, সেখানে এত কাস্টমাইজেশন করলে কি হবে না যে ডেলিভারি হ্যান্ড ওভারে অনেক অসুবিধা হয়। তো হ্যাঁ, কস্ট বাড়া থেকে অসুবিধা কি হয় না যে টাইম লাইন, বেসিক্যালি কি হচ্ছে যে মানে ইফ ইউ আর গোয়িং ইন এ স্ট্রেট লাইন তো আপনি একটু তাড়াতাড়ি পৌঁছে যাবেন, বাট আপনাকে যদি একটু ব্যাকা হয়ে বারবার যেতে হবে, ইট উইল, তো ওটা কি হয় যে ওই কয়েকটা লোকের জন্য দি এন্টায়ার ডেলিভারি অফ দ্য প্রজেক্ট গেটস ডিলেড, ওর কেন কি তার জন্য আপনাকে লোক রাখতে হবে যে করবে। তো আইডিয়ালি আপনি মোস্ট অফ দ্য কেসেসে দেখবেন যে যা স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন দেখানো হয়েছে সেটাই দেওয়া হয়, এবার তারপরে ফ্ল্যাটটা নেওয়ার পরে ইফ সামবডি ওয়ান্টস টু চেঞ্জ তাহলে ওরা চেঞ্জ করে নেবে, বাট মোস্ট অফ দ্য কেসেসে আপনি দেখবেন যে যা স্ট্যান্ডার্ড মোটরের স্পেসিফিকেশন আছে সেটাই দেওয়া হয়। এবার একটা অন্য একটা প্রশ্নতে আসবো, সার্ভিসের ক্ষেত্রে, মানে ধরুন যারা ফ্ল্যাট কিনছেন, অনেক সময় এটা হয় যে কয়েকজন থেকেই যান যে কোনো ইন্ডাস্ট্রিতে যারা ব্যাড এলিমেন্ট হয়, সেক্ষেত্রে যদি ফ্রডের কেস হয়, অনেক সময় হচ্ছে, সেক্ষেত্রে রেরাতে বা কোর্টে যেখানে যিনি বায়ার যাবেন, এগ্রিমেন্টে বা এমন কোন ডকুমেন্ট হাতে রাখতে হবে
তার মানে যাওয়ার আগে, কোর্টে যাওয়ার আগে একজন বায়ারকে কি ডকুমেন্ট রাখতে হবে যদি সে ফ্রডের শিকার হয়? দেখুন এখনই, আগে ছিল আপনার লোয়ার কোর্টে যেতে হতো, তারপরে কনজিউমার কোর্ট এলো, এখনই রেরা চলে এসছে। এখনো আমরা দেখি অনেকজন কোনো না কোনো ডিসপিউট হলে বা কিছু হলে লোয়ার কোর্টেও যান, কনজিউমার কোর্টেও যান, বাট সরকার খুব ইজি করে দিয়েছে। কোনো প্রবলেম হলে রেরা একটা সিঙ্গেল অথরিটি আছে, যে কোনো হাউজিং রিলেটেড যার কোনো ইস্যু আছে, মানে এনি টাইপ অফ ইস্যুস, স্ট্রেট রেরাতে যেতে পারে। রেরা খুব সহজ করে দিয়েছে, যেখানে আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনার যা বেসিক ডিটেলস গুলো আছে, আপনার কেন কি ওই প্রজেক্ট রেরাতে রেজিস্টার হতে হবে, তো আপনি ওখানে ওই প্রজেক্ট নাম পেয়ে যাচ্ছেন, তো এই প্রজেক্টে আপনার এই অসুবিধা হয়েছে, সেটা গিয়ে আপনি রেরাকে কমপ্লেন করতে পারেন। আর যদি এই প্রজেক্ট না থাকে, তাহলেও অপশন দেওয়া আছে যে আপনি গিয়ে কমপ্লেন করতে পারেন যে আমার প্রজেক্ট রেরায় নেই, আর ওটাও সব অনলাইন প্রসেস আছে। তো আপনি সব ডিটেল গুলো পেয়ে যাবেন, আপনি কখন অ্যাপ্লাই করলেন, একটা নমিনাল টাকা নেওয়া হয় যেহেতু একটা হাই ভ্যালু হাই ট্রানজ্যাকশন ওখানে, সো দ্যাট গভর্নমেন্টের কাছে অনেক ফ্রিভলেস কমপ্লেন না আসে, তো একটু নমিনাল 1000 টাকা না 2000 টাকা নেওয়া হয়। বাট ওভারঅল আপনি দেখবেন তো রেরা একটা খুব ভালো অথরিটি হয়ে গেছে, যেখানে জাস্ট আপনার অল্প ডিটেল, বেশি কিছু ডিটেল না, প্রজেক্ট তো অলরেডি রয়েছে রেরাতে, আপনাকে শুধু গিয়ে বলতে হবে যে এই প্রজেক্টে আমার অমুক নাম, আমার অমুক এই ডিটেলস দিয়ে আপনি কমপ্লেন ফাইল করতে পারেন। বাট যেটা সরকারও বলেছে যে রেজিস্ট্রেশন অফ দ্য ফ্ল্যাট খুব ইম্পর্টেন্ট, তো যেই ফ্ল্যাটটা কিনুক সবসময় চেষ্টা করুক যত তাড়াতাড়ি সম্ভব হোক রেজিস্ট্রি করুক, আর যা পেমেন্টগুলো করেছে তার রিসিটগুলো পাশে রাখুক। তো রেজিস্ট্রি হলে এগ্রিমেন্ট অটোমেটিকলি হয়ে যাবে, আর যা পেমেন্টগুলো করেছে হ্যাঁ তার রিসিটগুলো হাতে রাখলে আই থিঙ্ক সাফাইস। যে যদি রেরার আন্ডারে না থাকে তাহলে রেরার কাছে কমপ্লেন, তাহলেও গিয়ে কমপ্লেন করতে পারে, তো তাহলে তো অন্য ধরনের অ্যাকশন হবে, যে ওই প্রমোটার একটা রেরা, কেন কি রেরা আজকে এরকম জিনিস হয়ে গেছে যে ধরে নিন একটা প্যান কার্ড না থাকলে আপনি আইটি রিটার্ন ফাইল করতে পারেন না, সেরকমই আছে একটা রেরার সার্টিফিকেট না থাকলে বিল্ডিং তৈরি করা যাবে না। মানে শুধু স্যাংশনিং অথরিটি থেকে স্যাংশন নিয়ে নেওয়া হলো, দ্যাট ডাজ নট সাফাইস। এখন এই স্যাংশনিং অথরিটিও কি করছে, সেটা আমাদের কলকাতা কর্পোরেশনে হয়ে গেছে, অন্য অন্য মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে হবে। ইভেন যখন আমরা বিল্ডিং তৈরি করে দিই, মানে যখন তৈরি করে আমরা সিসির জন্য যাব, তখনও কিন্তু সরকার এত ভালো এই সিস্টেম করে দিয়েছে যে আপনার রেরা থেকে দেখাতে হবে যে যা রেরাতে আপনি বলেছিলেন টাইম, সেই টাইমের মধ্যে আপনার শেষ হচ্ছে কিনা, তো সেই সার্টিফিকেটও আপনাকে দিতে হয়। তো সেই লিঙ্কিং গুলোও এখনই করা হচ্ছে, উইদিন ফিউ ইয়ার্স আমরা দেখবো যে এই লিঙ্কিংটা আরো আপনার হয়ে যাবে, আরো স্মুথ হয়ে যাবে। বাট রেরা একটা সিঙ্গেল অথরিটি, যে কোনো ধরনের ডিসপিউট হলে, কোনো কমপ্লেন হলে দে ক্যান গো টু রেরা আর দে ক্যান রেজ দেয়ার কমপ্লেন। একটা বেসিক যেটা সবসময় আমি প্রথম থেকে চেয়েছিলাম, লাস্টের জন্য তুলে রেখেছিলাম, সেটা হচ্ছে কোনো একজন বায়ার যখন ফ্ল্যাট কিনতে যাবেন, আপনি একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট, আপনি আপনি আপনার থেকে টিপস চাই যে আপনি একটা চেকলিস্ট যদি বলেন যে একজন বায়ার কিনতে গেলে তাকে এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখতেই হবে ফার্স্ট থেকে, আপনার চেকলিস্ট কি হবে? দেখুন সব থেকে ইম্পর্টেন্ট হয় যে ওখানে কি ট্রান্সপোর্ট কানেক্টিভিটি আছে, বিকজ এন্ড অফ দ্য ডে আপনি নিজের গাড়ি রাখলেও তার একটা যা মেনটেনেন্স, অয়েল ফুয়েলের যা খরচা আছে সেটা লাগবে। ইভেন ইফ ইউ আর ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট, তো আপনাকে মাথায় রাখতে হবে যে আই এম ইউজিং ওয়ান পাবলিক ট্রান্সপোর্ট আর মোর দেন ওয়ান পাবলিক ট্রান্সপোর্ট, মানে আমাকে অটো বাস নিতে হচ্ছে বা ট্রেন অটো করতে হচ্ছে বা মেট্রো নিয়ে হতে পারে করতে। সো সো কি ট্রান্সপোর্ট ফেসিলিটি আছে ওখানে which is already available, because it's not just you, আপনার বাড়িতে যদি if you have একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, তো even they go to school, even আপনার যদি ওয়াইফ আছে, even she might be working somewhere or she might have to go somewhere, তো everybody, so transport one of the most important thing that anybody should keep in mind, আমি যেখানেই ফ্ল্যাট নিচ্ছি ওখান থেকে what kind of transport, মানে আমি এটা বলছি না যে ধরে নিন এক্সপ্রেস ট্রেন কি অ্যাভেলেবল আছে, বা বিকজ দ্যাট অর এয়ারপোর্টের পাশে আছে কিনা, নো দ্যাট ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। আমার পাশে অটো স্ট্যান্ড আছে কিনা, বাস স্ট্যান্ড আছে কিনা, কোনো যদি গঙ্গাধারে আছি তো কোনো ফেরি সার্ভিস আছে কিনা, হ্যাঁ, তো মেট্রো কানেক্টিভিটি আছে কিনা। সো লোকাল ট্রান্সপোর্ট, বিকজ দ্যাট ইজ সামথিং which you will do, which you will use multiple times in a day, every day for the rest of your life. তো ট্রান্সপোর্ট একটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড হয় আপনার হসপিটালস অ্যান্ড হেলথ কেয়ার, বিকজ হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার একটা খুব এমার্জেন্সি হিসাবে আপনার যে কোনো সময় দরকার পড়তে পারে। সো ইউ উড ওয়ান্ট টু স্টে সামওয়্যার ওয়্যার ইউ ক্যান গেট দ্যাট ফেসিলিটি
very quickly and good facility. So আজকে আমরা দেখি যে অনেক প্রজেক্টস গুলো আসে অন্য অন্য জায়গায় আসে, সব থেকে আগে চেক করবে যে ট্রান্সপোর্ট তো আছে ডেইলি ইউজেজে, বাট কালকে কোনো ধরনের এমার্জেন্সি হলে আমি কি 10 মিনিটের মধ্যে 15 মিনিটের মধ্যে ক্যান আই রিচ আ গুড হসপিটাল অর ক্যান আই গেট গুড মেডিকেল কেয়ার in 10 to 15 minutes or not. তো সেটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। থার্ড যেটা আসে which is your school and your office. আমরা সবসময় দেখি অফিস জেনারেলি দ্য লেডি অর দ্য জেন্টলম্যান, আমরা ম্যান অর দ্য উমেন, দে ক্যান স্টিল অ্যাকোমোডেট, একটু অফিস দূর হলেও চলবে, আধ ঘন্টা হলে, বাট ফর কিডস ইউ জেনারেলি ওয়ান্ট যে ওরা একটু বেশি সময় পায় টু প্লে, টু স্টাডি, টু ডু আদার অ্যাক্টিভিটিস। তো আমরা সবসময় চাই যে বাড়িটা একটু স্কুলের কাছে থাক। সো হোয়াট কাইন্ড অফ স্কুল অ্যাক্সেসিবিলিটি ইউ গেট, তো স্কুলিংটা আমার হিসাবে প্রথম আসে, তারপরে আপনার অফিস কত দূরে আছে, এটা মোস্টলি। এরপরে আপনার এবার সুইমিং পুল পেলেন কিনা, জিম পেলেন কিনা, ইউ গেট অল দোজ থিংস। ওখানে না পেলেও আপনি আশেপাশে পেয়ে যাবেন। হ্যাঁ, আর গেটেড টাউনশিপ তো মোস্টলি সব গেটেড হলে তো একই মতন আছে। তো অনেক রেস্ট অফ দ্য থিংস আর অলমোস্ট সেম এভরিওয়্যার। আপনি যে কোনো প্রজেক্টে একটা যদি 100 ফ্ল্যাটে টাউনশিপেও যাচ্ছেন, 1000 ফ্ল্যাটেও যাচ্ছেন, তো সেইগুলো জিনিস তো আপনি পাবেন। অন্য জায়গায় হয়তো একটু বড় জিম পেয়ে যাবেন, একটু বড় পুল পেয়ে যাবেন, বা সুইমিং পুল হয়তো পাবেন না, বাট স্কুল, হসপিটাল, ট্রান্সপোর্ট, এটা আমার হিসাবে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। আর ফ্ল্যাটের মধ্যে যদি আপনি বলবেন, তো দেখবে যে ফ্ল্যাটের মধ্যে কত আলো আসছে, লাইট এন্ড এয়ার আপনার সেখানে, আপনার কি ক্রস ভেন্টিলেশন আছে রুমের মধ্যে, আপনার দিনের বেলা কি আপনাকে লাইট অন করতে হচ্ছে না, মর্নিং সানলাইট আসছে কিনা। হ্যাঁ, এটা তো আপনার হলো রেডি হয়ে যাওয়ার ফ্ল্যাটে। না রেডি যায় না কেন, আপনি যখন কিনতে যাচ্ছেন ও তো দেখায় আপনাকে যে নর্থ কোথায়, সাউথ কোথায়। তো আপনি তো জানেন যে আপনার ফ্ল্যাটে নর্থ কোথায়, সাউথ কোথায়, তো আপনি সেটা তো দেখতে পারেন তখনই যে আমার এই ফ্ল্যাটে আমার কি ইস্টার্ন সাইডে একটা জানলা আছে কিনা, আমার সাউথটা খোলা আছে কিনা। হ্যাঁ, তো প্লাস আমার ঘরের মধ্যে ধরে দিন এই রুম আছে, তো একটা জানলা দিয়েছে না দুটো জানলা দেওয়া হয়েছে, প্ল্যানিং। হ্যাঁ, তো যখন আপনি ফ্ল্যাটটা দেখবেন তখন আপনি ওটা কি হবে যে আপনি বাদ বাকি যেটা বললাম সেটা হচ্ছে আপনার আউটসাইড লাইফের কোয়ালিটিটা ইমপ্রুভ করবে বা ইম্প্যাক্ট করবে, ফ্ল্যাটের ভিতরে কোয়ালিটিটা ইম্প্যাক্ট করবে। আজকে আপনি যত দামি বাড়ি কেন কিনেন, ইভেন ইফ ইউ বাই দ্য মোস্ট এক্সপেন্সিভ ফ্ল্যাট, সেখানেও লোক দেখে যে আমি কি ন্যাচুরাল লাইট পাচ্ছি কিনা, আমি কি রান্নাঘরে কি একটু সকালের দিকে একটু লাইট পাবো কিনা, আমার কি দিনের বেলায় বা সন্ধ্যাবেলায় কি আমাকে ফ্যান কি ফুল রাখতে হবে, এসি চালাতে হবে, নাকি একটা ন্যাচুরাল ব্রিজ আছে যেটা বাড়ি থেকে ফ্লো করবে। তো সেইগুলো হয়তো সব ফ্ল্যাটে সম্ভব হয় না, কোনো ফ্ল্যাটে ভালো লাইট পাবেন, কোনো এয়ার পাবেন, সেই হিসাবে প্রাইসও ভ্যারি করে, বাট এটা একটু দেখা দরকার, ধরে নিন আমাদের যা কিছু প্রজেক্টস আছে, আমরা সবসময় এটা খেয়াল করি, যেহেতু আমরা টার্গেটই করেছি এই সেগমেন্টকে, আমরা সবসময় খেয়াল করি কি একটু দিনের বেলা লাইট না অন করতে হয়। হ্যাঁ, সেটা সেই রকম একটা লিভিং রুমে একটা জানলা থাকে সবসময়। আমরা যে বালকনি গুলো দিই, আমরা চেষ্টা করি যে বালকনিটা ডাবল হাইট করে দিতে, তাহলে কি হবে যে আরো আলোটা আসবে। তো সেইগুলো একটু দেখলে ভালো। আজকে যে জিনিসগুলো আমরা জানলাম, যে চেকলিস্ট আমরা পেলাম, আশা করছি এবার ফ্ল্যাট কিনতে যাওয়ার আগে একটু বেশি মাথা ঠান্ডা থাকবে এবং আরও বেশি করে বুঝতে পারবো আমরা কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। আমরা এই বিষয়ে আরও কথা বলবো ভবিষ্যতে, আরও অনেক জিনিস নিয়ে আলোচনায় আসবো। দেখতে থাকুন সঞ্চয়ের সময় @এই সময় অনলাইন। ডাউনলোড করুন এই সময় অ্যাপ iOS ও অ্যান্ড্রয়েডের জন্য। ফলো করুন এই সময়.com। আপডেটেড ভিডিও স্টোরির জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।